গো এটা মার্কেটে প্রায় হারিয়ে যাচ্ছে, বিলুপ্তি প্রায় 33 থেকে 133 এমবিপিএস এ কাজ করতে হয়। তারপর হচ্ছে সাটা, যেটা মার্কেট প্রচুর পরিমাণে ব্যবহার করতে হচ্ছে, নরমাল পিসিতে এগুলি ব্যবহার করা হয়ে থাকে। সেটা হচ্ছে সিরিয়াল অ্যাডভান্স টেকনোলজি অ্যাটাচমেন্ট, যেখানে 150 থেকে 600 এমবিপিএস পর্যন্ত মার্কেটে দেখা যায়। সাটা 1 থেকে সাটা 3 পর্যন্ত মার্কেটে আছে। তারপরে যে এসসিএসআই, এসসিএসআই হচ্ছে কি স্মল কম্পিউটার সিস্টেম ইন্টারফেস, এটা হচ্ছে 300 এমবিপিএস পর্যন্ত সাধারণত একটি ছোট সার্ভার বা ওই ওয়ার্ক স্টেশনের জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। তবে সার্ভারের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সাস এসএস। সাস এটা হচ্ছে খুবই স্ট্রেসপূর্ণ, 6 জিবি থেকে 12 জিবিপিএস পর্যন্ত তার ডাটা স্পিড ট্রান্সফার রেট। এবং আর হচ্ছে এসএসডি, এসএসডি হচ্ছে নরমাল পিসি, ল্যাপটপ এবং সার্ভারের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এনভিএমইও আরো বেশি ফাস্ট, এনভিএমও ফাস্টার, এটার মধ্যেই অনেকটা, তবে এটা 2000 থেকে 7000 পর্যন্ত, এটা ছিল 500 থেকে 7000 প্লাস দ্য ডাটা ট্রান্সফার স্পিড। আরেকটা আমরা দেখতেছি যেটা হচ্ছে হাইব্রিড ডাটা, যেটা হচ্ছে এসএসডি এবং এইচডিডি দুইটা সংমিশ্রণ তৈরি করা হয়েছে। সেটা হচ্ছে 80 থেকে 150 এমবিপিএস তার স্পিড হয়ে থাকে, যার গতি ও সাশ্রয় সমন্বয়ে, মানে কি সাইজ ক্যাপাসিটি বেশি এবং দুইটা মিলে জিলে তৈরি করা আর কি। তারপর আমরা স্টোরেজ, ক্লাউড স্টোরেজ সম্পর্কে জানি। ক্লাউড স্টোরেজ সম্পর্কে আমরা জানি যে ক্লাউড স্টোরেজ যে ক্লাউড স্টোরেজ হলো একটি প্রযুক্তিগত, যেখানে তথ্য ফাইলগুলি লোকাল হার্ড ড্রাইভে না রেখে ইন্টারনেটের মধ্যে রাখতেছি। এতে করে কি হইতেছে, আমাদের ফাইলটা বিশ্বের যে কোনো জায়গাতে অ্যাক্সেস করতে, যেমন আমার একটি গুগল ড্রাইভে ফাইল রাখার কারণে দেখা যাচ্ছে যে আপনারা যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারতেছেন। আমি জানি না যে আপনার বাসা কোথায়, তাও আপনারা অ্যাক্সেস করতে পারতেছেন। তো এই যে ক্লাউড সার্ভারের সুবিধাটা, এখন দেখা যাচ্ছে আমি এখানে আছি, এখান থেকে ইউজ করতে পারতেছি, আমার মোবাইল থেকে ইউজ করতে পারতেছি, আমার ল্যাপটপ আছে, ল্যাপটপ মাল্টি ডিভাইস থেকে আমি ইউজ করতে পারতেছি। কিন্তু আমার কম্পিউটারের মধ্যে যে হার্ড ডিস্কটা আছে, এই হার্ড ডিস্কটা আমি এরকম আমার মোবাইল থেকে বা অন্য লোকেশন থেকে ইউজ করতে পারতেছি না। তো এই যে এটা হচ্ছে আমার ক্লাউড স্টোরেজ সবচেয়ে সুবিধা। ইন্টারনেট ভিত্তিক, ইন্টারনেটের মাধ্যমে আমরা ব্যবহার করতে পারি, অ্যাক্সেস করতে পারি যে কোনো জায়গা থেকে। আর এটা ডাটা নিরাপত্তাকে এনক্রিপশন ব্যাকআপ সিস্টেমের মানে এখান থেকে যখন ডাটা আদান প্রদান করে সেটা এনক্রিপ্টেড আকারে থাকে, এবং এগুলি এটা ব্যাকআপ সিস্টেম থেকে ব্যাকআপে ডাটা থাকে, কারণ ডাটা নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে। সিনক্রোনাইজেশন একই তথ্য একাধিক ডিভাইসে স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়ে থাকে। যেমন মনে করেন আপনাদের যে ক্লাসের শিট যে আমি তৈরি করি, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি অফিসে বসে তৈরি করি, কিন্তু আপনাদের ক্লাসগুলো আমি তৈরি করে নিয়ে থাকি কোথায়, বাসা থেকে নিয়ে থাকি। তো অফিস থেকে বসে যখন আমি যেখানে করি, সিনক্রোনাইজ করা থাকে আমার পার্সোনাল কম্পিউটার অফিসের ল্যাপটপের মধ্যে। তো অফিসিয়াল ল্যাপটপে যখন ইউজ করা ফাইলটা যখন তৈরি করার পর ওইখান থেকে অটোমেটিক ওখানে করলে কি হয়, অটোমেটিকলি সিনক্রোনাইজ হয়ে ক্লাউড সার্ভারে চলে যায়। ক্লাউড সার্ভার থেকে আবার আমি বাসা থেকে এসে অটোমেটিক দেখি যে সব অটো চলে যায়, সাথে সাথে চলে যায়, কাজ করার সাথে সাথে সিনক্রোনাইজ হয়ে যায়। তো এই সুবিধাগুলো পাওয়া যায়। অ্যাক্সেস যখন যে কোনো স্থান থেকে ইন্টারনেট ব্যবহার করা যায়, শেয়ারিং সুবিধা সহজে অন্যদের সাথে ফাইল শেয়ার করা যায়, যেমন আপনাদের সাথে আমি শেয়ার করে দিয়েছি সেটা। এটা আমি দেখলাম ক্লাউড স্টোরেজ। ক্লাউড স্টোরেজ হচ্ছে কি, যেমন গুগল ড্রাইভের ক্ষেত্রে 15 জিবি আছে, ড্রপ বক্সের ক্ষেত্রে 2 জিবি, ওয়ান ড্রাইভেতে 5 জিবি এবং আইক্লাউডের ক্ষেত্রে হচ্ছে 5 জিবি। এগুলি আমরা নরমালি বেশি ইউজ করে দেব। এছাড়াও আরো অনেক আইক্লাউড আছে, প্রাইভেট, পাবলিক এবং টাকা খরচ ব্যবহার করা যায়। আচ্ছা, এটা দেখবেন। আমরা স্টোরেজ ডিভাইস সম্পর্কে দেখলাম। কারো স্টোরেজ ডিভাইস সম্পর্কে কোনো কোশ্চেন আছে? কারো নাই? একটু বাসায় পড়েন। আমি জানি আপনারা কেউ পড়েন না, আমার মতো আমিও পড়তাম না। এই চ্যাপ্টার থেকে বিগত জন্য কোশ্চেন, হ্যাঁ এসব চ্যাপ্টার থেকে অবশ্যই কোশ্চেন আসে। আমি কিছু কোশ্চেন আপনাদের এখানে এই দিয়ে দিব, এখানে দেখবেন আপনারা। আজকে আমি আপলোড করে দিব কম্পিউটার ফান্ডামেন্টালস এন্ড অপারেটিং সিস্টেমের, এখানে বিগত সালের কিছু কোশ্চেন দিয়ে দিব। তাহলে আপনারা একটু বুঝতেও পারবেন যে কি ধরনের কোশ্চেন আসে, কি আসে বিষয়। আপনাদের কিন্তু কোনো চয়েস থাকে না। সবচেয়ে বড় ক্লাস শেষে কথা বলবো। আচ্ছা, পেরিফেরাল ডিভাইসের শ্রেণী বিভাগ। আমরা এখন পেরিফেরাল ডিভাইস সম্পর্কে। পেরিফেরাল ডিভাইসটা কি? পেরিফেরাল ডিভাইসটা হচ্ছে গিয়ে কম্পিউটারের যে মূল যে পার্টটা থাকে, মূল পার্টটা কি? মূল পার্ট হচ্ছে গিয়ে মাদারবোর্ড, প্রসেসর, র্যাম। এই তিনটে হচ্ছে কম্পিউটার মেইন পার্ট, মাদারবোর্ড, প্রসেসর, র্যাম। যদি আপনি প্রসেসর চেঞ্জ করেন, দেখা গেছে যে ওল্ড হলো মাদারবোর্ড চেঞ্জ করতে হইব,
কারণ ওই মাদারবোর্ড নাও সাপোর্ট করতে পারে। আবার র্যাম চেঞ্জ করতে হতে পারে, এসডি র্যাম হতে পারে, বিভিন্ন র্যাম হতে পারে। কিন্তু অন্য যে পেরিফেরালস গুলি আছে, যেমন মনিটর বলেন বা কিবোর্ড বলেন, মাউস বলেন, এগুলি সাধারণত চেঞ্জ করার প্রয়োজন হয় না, কারণ এগুলি যে কোনো কনফিগারের ক্ষেত্রে সাপোর্ট করে থাকে। স্পিকার চেঞ্জ করার প্রয়োজন হয় না, মাইক্রোফোন চেঞ্জ করার প্রয়োজন হয় না, হেডফোন চেঞ্জ করার প্রয়োজন হয় না। এই যে যে জিনিসগুলি আনুষঙ্গিক অন্যগুলি আছে, এগুলো হচ্ছে পেরিফেরাল ডিভাইস। তাহলে মাদারবোর্ড, প্রসেসর, র্যাম এই ছাড়া যা আছে সবই হচ্ছে পেরিফেরালস। তাহলে পেরিফেরালস বলতে বুঝি কম্পিউটার মূল অংশ ব্যতীত অন্য যেসব যন্ত্রাংশ ইনপুট আউটপুট ও সংরক্ষণের কাজে সহায়তা করে থাকে সেগুলিকে আমরা বলতেছি পেরিফেরালস ডিভাইস। এই পেরিফেরালস ডিভাইসকে সাধারণত তিনটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ইনপুট ডিভাইস, আর হচ্ছে আউটপুট ডিভাইস, এবং ইনপুট আউটপুট দুইটা বোথ। আর ইনপুট ডিভাইস গুলি কি কি সেটা আমরা জানি। কিবোর্ড, মাউস, স্ক্যানার, মাইক্রোফোন, টাচ স্ক্রিন, মনিটর হচ্ছে ইনপুট ডিভাইস। আরো আছে কিরকম, আরো থাকে না, একটা জয়স্টিক আছে। তারপর আছে আউটপুট ডিভাইস। আউটপুট ডিভাইস হিসেবে কিরকম কি কি আছে, যেমন মনিটর, প্রিন্টার, স্পিকার, তারপর হচ্ছে প্রজেক্টর, এগুলি কি আউটপুট ডিভাইস। আর ইনপুট আউটপুট বোথ, যেমন টাচ স্ক্রিন মনিটর যেটা থাকে সেটা হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইস। পেন ড্রাইভ, ল্যান কার্ড বা নিক কার্ড অথবা নেটওয়ার্ক কার্ড, তারপর মনে করুন পোর্টেবল হার্ড ডিস্ক, এগুলি হচ্ছে কি ইনপুট আউটপুট ডিভাইস। এখানে ডাটা নিচ্ছি এবং বাইর করতেছি, দিতে পারতেছি। আবার আছে মডেম, এটা ইনপুট আউটপুট ডিভাইস। তাইলে আমাদের পেরিফেরালস তিন ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ইনপুট, আর একটা হচ্ছে আউটপুট, আর একটা হচ্ছে ইনপুট আউটপুট উভয়। এইবার আমরা আসি যে সাধারণ পেরিফেরাল ডিভাইসের ভিতরে কি কি আছে সেটা আমরা একটু দেখি, আর কার্যকারিতা বিভিন্ন ইন্ডিভিজুয়াল দেখব। প্রথমে আসি আমাদের কিবোর্ড। কিবোর্ড সম্পর্কে আমরা যে কিবোর্ডটা দিয়ে কি করি, এখানে অনেকগুলি কি থাকে, আর এই কি প্রায় 104টা কি থাকে সাধারণত, এছাড়া 132, 33 বিভিন্ন ধরনের থাকে। আর কিবোর্ড বিভিন্ন ধরনের হয়ে থাকে, মাল্টিমিডিয়া কিবোর্ড হয়ে থাকে, মেমব্রেন কিবোর্ড, মেকানিক্যাল কিবোর্ড, বিভিন্ন ধরনের কিবোর্ড। মাল্টিমিডিয়া কিবোর্ড গুলি হচ্ছে, প্রথম আমরা আসি মেমব্রেন এবং মেকানিক্যাল কিবোর্ডের দুইটার মধ্যে পার্থক্য। আমরা মার্কেটে নরমালি যে কিবোর্ডটা ইউজ করে থাকি এটা হচ্ছে মেমব্রেন কিবোর্ড ইউজ করি, যেটা হচ্ছে খুব সফট কি, সাউন্ড কম হয়। মার্কেটে যে দেখতে পারি যেমন A4 ট্যাগ বিভিন্ন ব্র্যান্ডের বা বিভিন্ন ব্র্যান্ডের দেখতে পারি, সাউন্ড কম, দাম কম, প্রাইসও কম, দামও কম, 500, 700, 1000 টাকা বা 1200 টাকায় আমরা কিনতে পাই। এগুলি সব হচ্ছে মেমব্রেন কিবোর্ড, আমরা সহজে ব্যবহার করতেছি। যেখানে কি হয়, একটা আইসি থাকে, একটা সার্কিট দিয়ে টোটাল কিবোর্ডটাকে কন্ট্রোল করা হয়ে থাকে। আর মেকানিক্যাল কিবোর্ডটা কিরকম, মেকানিক্যাল কিবোর্ডের প্রাইস বেশি। আমার মনে হয় মার্কেটে 2000 এর নিচে মেকানিক্যাল কিবোর্ড আছে কিনা আমি জানি না। আমি একটা মেমব্রেন কিবোর্ড ইউজ করি বাসায়, আর মেকানিক্যাল কিবোর্ড ইউজ করি আমি অফিসে। তো মেকানিক্যাল কিবোর্ডটা হচ্ছে গিয়ে 2000, 4000, 5000, 6000, 10000, 12000ও আছে, ঠিক আছে। তবে ওইটার ব্যাপারই আলাদা, প্রতিটা কি ইন্ডিভিজুয়াল সার্কিট থাকে। প্রতিটা কিতে যখন প্রেস করবেন, যে কিবোর্ড প্রেসের আলাদা একটা সাউন্ড পাওয়া যায়, ওই সাউন্ডটাই আলাদা, ধরনই আলাদা। মেকানিক্যাল কিবোর্ড প্রতিটা কি আলাদা খুলে খুলে আপনি ওয়াশ করতে পারবেন, এবং ওইটা ওয়েট এটা নরমাল মেমব্রেন কিবোর্ডের 4-5 গুণ হবে ওয়েট, ওজনটা 4-5 গুণ বেশি ওজন। এবং ওইটার ক্ষেত্রে ওইটার ব্যাপারটাই আলাদা। ওইটা আমার কাছে ওই মেকানিক্যাল কিবোর্ড খুব ভালো লাগে। তো ওইটা অনেকদিন টিকসই অনেকদিন, এটার বাউন্স রেট অনেক বেশি। মেমব্রেন কিবোর্ড একটা আপনি ইউজ করলে মনে করেন 2-3 বছর ইউজ করলেন, 2 বছর বা 1 বছর 6 মাস, অনেকগুলি কোয়ালিটির উপর ডিপেন্ড করে, বাউন্স রেটের উপর ডিপেন্ড করে কত বেশি কাজ করলেন। কিন্তু টাইপিং এর জন্য খুব সবচেয়ে চমৎকার হচ্ছে আপনার এই মেমব্রেন কিবোর্ড। মেকানিক্যাল কিবোর্ড হচ্ছে কি গেমিং করা বা একটা সাউন্ড আলাদা একটা ইমাজিনেশনের জন্য, একটা কাজের জন্য ভালো, ওটা খুব স্মুথ। এবার আমরা একটু ছবি দুটো দেখি, মেকানিক্যাল কিবোর্ড এবং মেমব্রেন কিবোর্ড, এই দুইটার ভিতরে একটু এটা বুঝি। এখানে দেখি মেমব্রেন কিবোর্ড তো আমরা দেখছি।
মেকানিক্যাল কিবোর্ড, এই যে এগুলো হচ্ছে মেকানিক্যাল কিবোর্ড। দেখেন কত মোটা দেখা যাচ্ছে। এই যে আলাদা আলাদা কিবোর্ড কিগুলি খুলে ফেলতেছে দেখতেছি আমরা এখান থেকে। এই যে আলাদা আলাদা কিগুলি খুলে ফেলা যায় এবং প্রতিটা ইন্ডিভিজুয়াল কি একটা সার্কিট। এই যে তৈরি হয়ে যে আলাদা কি থাকছে, কি দিয়ে আলাদা আলাদা কিগুলি খোলা যায়। এই যে মেকানিক্যাল কিবোর্ড, এগুলি সব মেকানিক্যাল কিবোর্ড। এই যে বিভিন্ন ধরনের কালারফুল কালার জ্বলতেছে, জ্বলজ্বল করতেছে, এগুলো সব মেকানিক্যাল কিবোর্ড। এবার আসি আমরা মেমব্রেন কিবোর্ড। মেমব্রেন কিবোর্ড কিরকম? এগুলি বিভিন্ন কালারফুল থাকে, বিশেষ করে এই যে এরকম এরকম একটা পাত থাকে, একটা আইসিতে সব কিছু এগুলি থাকে। এই যে কিবোর্ডটা খুললে এরকম একটা প্লেট দেখা যায়, একটা কিবোর্ডটা এরকম সিম্পল কিবোর্ড। এখানে কিবোর্ডে খোলা যায় না, এই যে এরকম অংশ হয়। এটা যে মেকানিক্যাল মেমব্রেন কিবোর্ডের ব্যাপার, এভাবে আলাদা হয়ে যায়, এইভাবে এরকম দেখা যায়। এটা হচ্ছে মেমব্রেন কিবোর্ডের অবস্থা দেখতেছি। এই যে অনেকগুলি লাইট জ্বলতেছে, লাইট জ্বলা মানে মেকানিক্যাল না, মেমব্রেনের মধ্যে এরকম আলো দেওয়া যেতে পারে। এটি কিবোর্ড মেমব্রেন এখন কিবোর্ড। বুঝতে পারিনি। কিবোর্ড মানে বেশি ইউজ হয় কোনগুলা, মেকানিক্যাল গুলা নাকি মেমরি? আসলে আমরা সবাই মেমব্রেনটা বেশি ইউজ করি, মেকানিক্যালটা ইউজ করি না। মেকানিক্যালের দাম অনেক বেশি, মার্কেটে গেলে মেকানিক্যাল খুব কম পাবেন, লোকাল মার্কেটে পাবেন না, দাম অনেক বেশি, প্রায় 4-5 গুণের চেয়ে বেশি। এফোর্টটেক ও লিখেছেন, এফোর্টটেকের যে কিবোর্ডটা আছে সেটা মেকানিক্যালও আছে, মেমব্রেন আছে, তবে নরমালি আমরা যেগুলো ইউজ করি মেমব্রেনটি ইউজ করে থাকি। মেমব্রেন এটা কিবোর্ডের দাম 700 টাকা করে আপনি পাচ্ছেন, সেখানে ভিতরে একটা মেকানিক্যাল কিবোর্ড যদি আপনি নিতে চান তাহলে আপনার লাগবে মনে করেন 3000 টাকা, 2800 টাকা। তখন আপনি কি করবেন? একটা মেকানিক্যাল কিবোর্ড সবচেয়ে কম দামি যেটা, সেটা তো মনে হয় 1800 নিচে নাই, একদম ফালতুটা, সেটাও 1800 টাকার নিচে নাই, 1800-2000 টাকা নেবে। বুঝতে পারছি স্যার। এই জন্য অনেক কিছু ক্ষেত্রে এই দেখেন আমরা একটু দেখি মেকানিক্যাল কিবোর্ড প্রাইস দেন। দারাজে যাই, যেখানে সবচেয়ে কম দামি পছার জিনিস পাওয়া যায়। এখানে সবচেয়ে কম দামি যে রয়েছে তা 1700, একেবারে ফালতু কিবোর্ড এগুলি, এটা মেকানিক্যাল না। যদি দিছে কখনোই সম্ভব না 960 টাকা মেকানিক্যাল কিবোর্ড দেওয়া, কারণ ডিজাইনটা এরকম, লাইটিং ইফেক্ট আছে, গেমিং কিবোর্ড দিছে, মেকানিক্যাল লেখা নাই কোথাও। এই যে মেকানিক্যাল কিবোর্ড যেটা হচ্ছে 1800 টাকা, এটা সবচেয়ে কম দামি হতে পারে, তবে একটু ভালো কোয়ালিটি গেলে আপনাকে 4000 টাকা উপরে যেতে হয়। কিন্তু আপনি যদি মেমব্রেন কিবোর্ড দেখছেন, এই যে এরকম ভাবে ডিজাইন করে নিয়েছে, ইচ্ছা মতো কাটিং ফাটিং করে বানিয়ে নিয়েছে। আচ্ছা যাক, এইবার আমরা আসি, তো মেকানিক্যাল কিবোর্ড অনেক টিকসই, অনেক দিন যায়। তারপর আসে মাউস। মাউসের ক্ষেত্রে প্রথম যে মাউসটা ছিল, সেই মাউসগুলো ছিল নিচে একটা বল ছিল। আর মাউসের প্রথম কিন্তু মাউস হচ্ছে কি, মাউস সম্পর্কে নরমালি একটু বলি, কম্পিউটার টেকনোলজিক্যাল ল্যাঙ্গুয়েজে মাউস হচ্ছে একটা ইনপুট ডিভাইস, যে যেখানে কি যেটাকে একটা পয়েন্টার ডিভাইস হিসেবে বলা হয়। যেমন একবার বিসিএস এ আপনাদের কোশ্চেন আসছিল যে দুইটা পয়েন্টিং ডিভাইসের নাম বলুন, তো দুইটা পয়েন্টিং ডিভাইসের নাম বললে আপনি একটা হচ্ছে মাউস আর একটা বলে দিবেন জয়স্টিক। এটা অনেক, আরেকটা কোশ্চেন আমি দেখেছিলাম যেটা ব্যাংক কোশ্চেন আসছিল, যে দুটো পয়েন্টিং ডিভাইসের নাম। কম্পিউটারের পয়েন্টিং ডিভাইস মানে যেটা পয়েন্টিং করা যায়, পয়েন্ট করা যায়, সেটা হচ্ছে পয়েন্টিং ডিভাইস। আর পয়েন্ট করা যায় মাউস দিয়ে আর জয়স্টিক দিয়ে, আর এর হচ্ছে পয়েন্টারকে কন্ট্রোল করা হয়। এই যে আমার একটা যে মাউস ঘুরে দিচ্ছি, ঘোরানোর পর দেখেন একটা হাতের মতো ঘুরে বেড়াচ্ছে, এই তো পয়েন্ট করা হইতেছে, এটাতে আমরা সব পয়েন্ট করি, বিভিন্ন জায়গায় মুভ করাই, ক্লিক টু স্ক্রল। এখন এই মাউস প্রথম কিন্তু তার সামনের দিকে ছিল না, পিছন দিকে ছিল।
এখন আমাদের মাউসের তার সামনের দিকে। নর্মালি যে ইঁদুর থাকে, ইঁদুরের লেজ কিন্তু পিছন দিকে থাকে। তো এই মাউসের লেজও ছিল পিছনের দিকে, একদম মাউসের মতো করে, ইঁদুরের মতো করেই তৈরি করা ছিল। পরবর্তীতে ব্যবহারের সুবিধার জন্য দেখলো যে সামনে দিলে ব্যবহার করা সহজ, এই কারণে মাউসের তারটা সামনে দিয়ে চলে আসছে, কিন্তু নামটা চেঞ্জ হয় নাই। মাউসের টাউস নেই, মাউসই রয়ে গেছে। এখন আসেন, এই মাউসের নিচে ছিল আগে, এবং মাউসের গঠন ছিল বিভিন্ন ধরনের, অদ্ভুত অদ্ভুত টাইপের গঠন ছিল। আপনি একটু নেটে সার্চ দিয়ে দেখে নিন মাউসের আগেরকার পুরনো মাউসের অদ্ভুত সিনারি। আর সেই মাউসের ভিতরে আগে ছিল এরকম বল ছিল, একটা বল ছিল, বলটা মুভ করতো, মুভ করে সেটা কাজ করতো। পরবর্তীতে আসলে লেজার মাউস, যেটা হচ্ছে আগে ছিল এই লেজার বা অপটিক্যাল মাউস, পরবর্তীতে এখন মার্কেটে আসছে। ওই বলওয়ালা মাউসটা না হারিয়ে গেছে। আর মাউসের ভিতরে নরমালি আমাদের বাটন থাকে কটা, সাধারণত দুইটা, আর একটা মাঝখানে স্ক্রলার থাকে। তবে এই যে F4 মাউসের ক্ষেত্রে মাঝখানে একটা ডাবল ক্লিকের জন্য একটা বাটন দেখা যায়। তবে মাল্টিমিডিয়া বা বিভিন্ন বাটনের মধ্যে দেখা যায় যে সাইডে কিছু বাটন থাকে, যেটাতে সাউন্ড বাড়ানো কমানো বা অন্যান্য ফাংশনগুলিও সম্পূর্ণ করা হয়ে থাকে। তো এটা হচ্ছে মাউস দেখলাম। আর হচ্ছে মনিটর। মনিটর মধ্যে কি করতে পারে, আমরা আউটপুট দেখতে পাই, যেটা আমরা দেখতেছি। আমরা মোবাইলে মনিটর, মোবাইলেও একটা মনিটর থাকে, ডিসপ্লে থাকে, যেটা আমরা দেখতে পাই। এখানে দেখতে পাই কিছু কিছু মনিটর আছে টাচ স্ক্রিন আছে। আগে যখন আমরা মনিটর ইউজ করতাম, নরমালি প্রথম দিকে মানুষ 14 ইঞ্চি মনিটর ইউজ করতো, যেটা হচ্ছে বাক্স টাইপের সিআরটি মনিটর, ক্যাথোড রে টিউব। তো এই সিআরটি, এই ক্যাথোড রে টিউব টেকনোলজি যে মাউস কিবোর্ড গুলি আসলে মনিটর গুলি ছিল, এগুলি পরবর্তী 15 ইঞ্চিটা জেনারেলি মানুষ ইউজ করতো। তারপর ছিল 16 জিবি 17 ইঞ্চি, কিন্তু তারপর এটা হারিয়ে গেল আস্তে আস্তে, মানে যেটা হচ্ছে গিয়ে মনিটর হিসেবে ব্যবহার করতো। আস্তে আস্তে ইয়াতে এলসিডি চলে আসলো। তারপর আমরা এখন এলইডি টেকনোলজির মনিটর গুলি ইউজ করে থাকি। এই মনিটর গুলি প্রথম দিকে মানুষ 15 ইঞ্চি 16 ইঞ্চি ব্যবহার করতো, তারপর 19 ইঞ্চি ব্যবহার করতো, 21 ইঞ্চি, এখন স্ট্যান্ডার্ড সাইজ হয়ে গেছে 22 ইঞ্চি। দুদিন পর দেখা যাবে স্ট্যান্ডার্ড সাইজ 24 ইঞ্চি বা তার চেয়ে বেশি হয়ে যেতে পারে। এটা হচ্ছে যুগের চাহিদা বা রিকোয়ারমেন্ট অনুসারে। এবং প্রফেশনালি অনেকে মনিটর ইউজ করলে এখন একসাথে দুইটা মনিটর ইউজ করে, একটা মনিটর হয় না। আচ্ছা, তারপর আমরা আসি প্রিন্টারের ক্ষেত্রে। প্রিন্টার একটা আউটপুট ডিভাইস, যার মাধ্যমে আমরা কি করি, প্রিন্ট করে আমাদের বিভিন্ন ডাটা দেখতে পাই, মানে আউটপুট দেখতে পাই। কিরকম হার্ড কপি যেটাকে বলি, আমরা যখন একটা ডকুমেন্ট তৈরি করি সেটাকে বলি সফট কপি। কম্পিউটার মধ্যে থাকলে যখন এটাকে প্রিন্টে বাইর করা হয় তখন এটা হার্ড কপি। তো এই প্রিন্টারটা দিয়ে আমরা বাইর করি, এটা সাদা কালো প্রিন্ট করা যায় এবং কালার প্রিন্ট করা যায়। সাদা কালো যখন প্রিন্ট করে থাকি সাধারণত লেজার প্রিন্টার দিয়ে প্রিন্ট করতে পারি, বা এই প্রিন্টার ইনজেক্ট প্রিন্টার আছে, ডট ম্যাট্রিক্স আছে, বিভিন্ন ধরনের প্রিন্টার আছে। এই প্রিন্টারগুলো দিয়ে আমরা সাধারণত প্রিন্ট করে থাকি। এর রেজোলিউশন 600 থেকে 2024 ডিপিআই পর্যন্ত হয়ে থাকে। আর ফিচার কালার বা ব্ল্যাক এন্ড হোয়াইট, ইউএসবি, ওয়াইফাই এবং ব্লুটুথ বিভিন্ন সংযোগের মাধ্যমে এটা সংযোগ করা যায়। তারপর সে স্ক্যানের মাধ্যমে কি করি, স্ক্যানার দিয়ে ইনপুট গ্রহণ করে দেয়। স্ক্যানারটা ইনপুট ডিভাইস, যা আমরা কি করি, কোনো কাগজে বা লেখা থাকে এটাকে ডিজিটাইজিং করি, ডিজিটালে কনভার্ট করি। কোন একটা হার্ড কপিকে আমরা ডিজিটালে কনভার্ট করার জন্য, ডিজিটাইজিং করার জন্য আমরা স্ক্যানার ইউজ করি। তো কোনো একটা কাগজে লেখা ছবিকে ডিজিটাল করা হয় স্ক্যানারের মাধ্যমে। স্ক্যানার থাকে কয় ধরনের থাকে, দুই ধরনের সাধারণত থেকে থাকে, ফ্ল্যাট বেড অথবা শিট ফিডের মাধ্যমে। যেটা হচ্ছে অটোমেটিক শিট টেনে নেয়, সেটা শিট ফিড বলতেছে। ফ্ল্যাট বেড মানে রেখে আস্তে এক পাশ থেকে এক পাশে যায় স্কুলে যায়, সেটা স্ক্যান করে, সেটা আমরা দেখেছি। তো এটা হচ্ছে 300 থেকে 1200 ডিপিআই পর্যন্ত হয়ে থাকে। ফাইল আউটপুট ফাইলকে জেপিজি, পিএনজি এবং পিডিএফ আকারে সেটাকে সেভ করে কম্পিউটারে রাখতে পারি আমরা। স্পিকারটা আউটপুট ডিভাইস, যেখান থেকে আমরা বিভিন্ন শব্দ শুনতে পাই। স্পিকার আর কোনো কাজ নাই। আর মাইক্রোফোন একটা আছে, যেটা মাইক, যেটাতে আমরা কথা বলে ইনপুট গ্রহণ করে দিই। আর হ্যান্ডফোন বা হেডসেট, এর মাধ্যমে শুনতে এবং কথা বলতে পারি। যেমন আপনাদের সাথে আমি যে কথা বলতেছি, সেই হেডফোন দিয়ে কথা বলতেছি, আপনারা হয়তো প্রথম দিকে কথা বলতে শুনতেছিলেন ইকো সাউন্ড আসতো, কারণ তখন আমি ওই যে লাউড স্পিকারে শুনতাম আর মাইক্রোফোন, আলাদা মাইক্রোফোন দিয়ে কথা বলতাম। তো এই জন্য যাতে এই শব্দটা না হয়, এই জন্য আমি এখন ওই যে মাইক্রোফোন একটা হেডফোন নিয়ে নিছি, যেটা দিয়ে আমি কথা বলতেছি, যেটা দিয়ে আমার কি হয়, যেটা মাইক্রোফোন এবং স্পিকার দুইটা একসাথে থাকতেছে। এটা হচ্ছে 3mm জ্যাক, ইউএসবি এবং ব্লুটুথের মাধ্যমে। আমার কাছে আমি যেটা ইউজ করতেছি ইউএসবির মাধ্যমে। আর 3mm জ্যাক যেটা হচ্ছে পিছনে, কম্পিউটারের পিছনে বা
ল্যাপটপের মধ্যে থাকে, একটা পোর্ট থাকে, ছিদ্র থাকে, এটা যেখানে আমরা ইনসার্ট করি একটা কি বলে একটা ডান্ডার মতো। আর ব্লুটুথ তো জানি ওয়্যারলেস সিস্টেম, যার মাধ্যমে কানেকশন করা যায়। তিন ধরনেরই সাধারণত স্পিকার হ্যান্ডসেট আমরা দেখতে পাই। তো স্পিকারও আছে এরকম আপনার এই যে 3mm জ্যাকের মাধ্যমে ইউএসবি এবং ব্লুটুথ তিনটা ফাংশনের মাধ্যমে। জাস্ট স্পিকারটা হচ্ছে বাইরে লাউডলি একটা সাউন্ড হলে সবাই শুনতে পায়, হেডফোনে সাউন্ড হলে শুধুমাত্র যে পরে সেই শুনতে পায়। অনেক সময় একটু হেডফোনের মান যদি কম হয় তাহলে পাশ থেকে কিছু সাউন্ড শোনা যায়। এই হচ্ছে পার্থক্য তো দুইটা দিয়ে। এবার আমরা আসি, তাহলে আমরা এখানে কি দেখলাম পেরিফেরাল ডিভাইসের ভিতরে কি কি ডিভাইস এখানে দেখছি। সাধারণ পেরিফেরাল ডিভাইসে কিবোর্ড, মাউস, মনিটর, প্রিন্টার, স্ক্যানার, স্পিকার এবং হেডফোন হচ্ছে সাধারণ পেরিফেরাল ডিভাইস। এবার আমরা জানবো এক্সেপশনাল বিশেষায়িত পেরিফেরাল ডিভাইস, যেগুলো হচ্ছে এক্সেপশনাল কোনো কাজ কারণে দেয়, যেমন স্ক্যানার, ওএমআর, ওসিআর, এমআইসিআর, ডিজিটাইজার, লাইট পেন, স্পেস রেকগনাইজার। স্পিকার সম্পর্কে অলরেডি বলছি। তে ওএমআর, তারপরে স্ক্যানার সম্পর্কে বলছি। ওএমআর মানে হচ্ছে অপটিক্যাল মার্ক রিডার। এই যে ফুল ফর্ম গুলো এগুলো জেনে রাখবেন, আপনাদের এগুলো ফুল ফর্ম আকারে আসে যে ওএমআর এর ফুল এব্রিভিয়েশন লেখেন, ওসিআর এর ফুল এব্রিভিয়েশন লেখেন। তো ওএমআর মানটা কি বলতেছে? অপটিক্যাল মার্ক রিডার। এটা দিয়ে কি করা হয়? আপনারা যে পরীক্ষার সময় বিভিন্ন ধরনের বল পূরণ করেন না, সেই বলগুলি যে মেশিন দিয়ে রিড করা হয় সেটা হলো ওএমআর মেশিন। পরীক্ষার ওএমআর শীট বা জরিপ ফর্মে মার্ক করা বুথ বা বাবল শনাক্ত করা ও ডেটা সংরক্ষণ করে ব্যবহৃত করা পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করা হয়, এটাকে বলতেছি আমরা ওএমআর। আর ওসিআর কি? স্ক্যান করা ছবির মধ্যে থাকা লেখা শনাক্ত করে তা সম্পাদনযোগ্য ডিজিটাল টেক্সটে রূপান্তর করে, যেমন বই স্ক্যান করে তা কনভার্ট করে এমএস ওয়ার্ড ফাইল লেখা থাকে। এমআইসিআর চেকের নিচে বিশেষ সংখ্যাগুলি যেমন ব্যাংক কোড, চেক নাম্বার শনাক্ত করে। এটা হচ্ছে এমআইসিআর, ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার। চেকের নিচের বিশেষ সংখ্যাগুলিকে শনাক্ত করে থাকে, এটা চেকের শনাক্ত করে থাকে সে এমআইসিআর বা ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনাইজার। আর হচ্ছে ওসিআর অপটিক্যাল ক্যারেক্টার রিকগনাইজার। আর হচ্ছে ডিজিটাইজার, যা হাতে আঁকা ছবি বা ডিজাইনকে কম্পিউটারে রূপান্তর করে। যে হাতে আঁকা যে একটা সুন্দর এটা ডিজিটাইজার আলাদা একটা মেশিন থাকে, আর লাইট পেনও থাকে আলাদা একটা মেশিন। যেমন ডিজিটাইজারটা একটু দেখেন, এই যে হাতে আঁকা ছবি বা ডিজাইন কম্পিউটার রূপান্তর করে ব্যবহৃত করে ডিজাইন বা আর্কিটেকচার বা ক্যাড সফটওয়্যারে ব্যবহার করা হয়েছে, সেটা বলছে ডিজিটাইজার। এটা সার্চ দিয়ে দেখতে পারবেন। আর হচ্ছে গিয়ে লাইট পেন। লাইট পেনটা আগে প্রচুর পরিমাণে ব্যবহার করা হইতো, এখন একটু ব্যবহার কমে গেছে। এখন তো এর যুগ, এগুলি আস্তে আস্তে ধীরে ধীরে কমে যাচ্ছে। মনিটরের উপর লিখলে তার নির্দেশ করতে ব্যবহৃত এক ধরনের ইনপুট ডিভাইস, যা সিআরটি মনিটরে বেশি ব্যবহার করা হইতো। এই লাইট পেনটা সিআরটি মনিটরে প্রচুর পরিমাণে ব্যবহার করা হইতো। যারা ছিল বিভিন্ন ধরনের ডিজাইনিং এর কাজ করতো, লগো ডিজাইন থেকে শুরু করে বিভিন্ন ডিজাইন করতো, তখন এগুলো লাইট পেনটা সবচেয়ে বেশি প্রচুর পরিমাণে ব্যবহার করা হইতো। আর স্পিচ রিকগনাইজার হয়েছে যে কণ্ঠস্বরকে চিনা বা লিখতে টেক্সট রূপান্তর করায় কমান্ড হিসেবে ব্যবহার করা হয়, এগুলো হচ্ছে স্পিচ রিকগনাইজার। এখন আমরা মোবাইলের ভিতরে প্রচুর পরিমাণে লিখি, হোয়াটসঅ্যাপের ভিতরে লিখতে গেলেও আমরা যখন প্রেস করে আমরা কথা বলি সেই লিখে ফেলে। গুগল ভয়েস টাইপিং, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, সিরি ও অ্যালেক্সা এগুলিতে ব্যবহার করতে দেখে থাকি। সিরি কোথায় ব্যবহার করা হয়? আইফোনে। আচ্ছা, আর উইন্ডোজে ইউজ করে কি কোপাইলট। এই যে এটা আমার একটা কোপাইলট আছে, কোপাইলট। তবে বিশ্ববিদ্যালয়ে যত এআই আসুক না কেন, সবচেয়ে বেশি এআই ইউজ করা হয়েছে কে ইউজ করে? সবচেয়ে বেশি এআই ইউজ করি আমরা চ্যাট জিপিটি। অবশ্যই আপনারা সবাই কোনো না কোনো এর সাথে যুক্ত থাকবেন। প্রয়োজনে পেড ভার্সন ইউজ করেন, ফালানি যাবে না, এটা লস হবে না। কারণ এআই আপনার কাজের গতিকে 10 গুণ বাড়িয়ে দিবে, আর আপনি যে ইউজ করবে এআই সে 10 গুণ আগে চলে গেল আর আপনি 10 গুণ পিছিয়ে গেলেন। মানে আপনি যে এআই এর মাধ্যমে এআই হেল্প নিয়ে কাজ করবে তার কাজের গতি থাকবে অনেক বেশি, কিন্তু আপনার গতি থাকবে কম। তো কোনো না কোনো এআই এর সাথে আপনি জড়িত থাকেন, না থাকলে পিছিয়ে যাবেন। কারণ এআই এর ভাষা, এআই কে কিভাবে বুঝবেন, এআই কে কিভাবে রিকগনাইজেশন করবেন, সেটা হচ্ছে তখন আপনি তত ভালো বুঝতে পারবেন। অবশ্যই সবাই যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে, তা নাহলে পিছিয়ে যাবেন।
আর একবার পিছিয়ে গেলে সেখান থেকে নিজেকে রিকভার করে ওঠা অনেক কষ্ট সাধ্য হয়ে যাবে। আচ্ছা, তারপর আমরা দেখব বিভিন্ন প্রিন্টারের বৈশিষ্ট্য। এই প্রিন্টারের বৈশিষ্ট্যগুলির পাশে আমি ছবি অ্যাড করা দরকার ছিল, ছবি অ্যাড করে দিতে হবে। আমি আর সামনের দিকে আজকে যাব না, প্রিন্টারের বৈশিষ্ট্য এগুলি খুব ভালোভাবে দেখতে হবে, এগুলি একটু দেখা দরকার। এগুলি আবার একটু রিভিশন দিব এই জায়গাটা। 4.3 থেকে নেক্সট ক্লাস হবে। আজকের মতো এখানে ক্লাস শেষ করব। তার আগে এসে আপনাদের কি কারো কোনো কথা আছে? কেউ কোনো কথা বলেন না, সব চুপ করে থাকে। আহারে, স্যার 1 বছর যা সিলেবাস আছে সব কি একই সিলেবাস? আপনার কথা না আমি অনেক ভেঙে ভেঙে আসতেছে, কিচ্ছু বুঝতেছি না। একটু টেক্সট করতে পারেন তাহলে? নেটে প্রবলেম, নেটে প্রবলেম মনে হয়। নেট মনে প্রবলেম, নেট আসতেছে। মানে আমরা যে 1 বছরের যে সিলেবাসটা আমরা ফলো করতেছি, আমরা যেটা পড়তেছি সারা বাংলাদেশে কি স্যার একই সিলেবাস, একই মানে সাজেশন? কোনো সাজেশন নাই এখানে। সিলেবাস একটা, সেটা হচ্ছে সারা বাংলাদেশের মধ্যে। আপনি এসএসসি পরীক্ষা দিয়েছেন না যেরকম জি স্যার। পাবলিক পরীক্ষা, এটা লাইক জি দ্যাট স্যার। সেম। আরে কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে, এক ওটা ছিল মাধ্যমিক শিক্ষা বোর্ডের আন্ডারে, এসে কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে, পার্থক্য এতটুকুই। এটা একটা বোর্ড কন্ট্রোল করা। যেমন এসএসসি ছিল ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, বিভিন্ন বোর্ড, আলাদা আলাদা বোর্ড। আর এটা হচ্ছে সমস্ত বাংলাদেশের একটা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড একটাই। এই একটা কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে আপনাদের পরীক্ষা দিতে হবে। আমরা যে টপিকস গুলো পড়তেছি স্যার, এই টপিকস গুলো কি সব মানে প্রতিষ্ঠান ফলো করে, এগুলাই পড়ানো হয় নাকি 1 বছরের কোর্সের? আমি বলি, এখানে আপনাদের কোশ্চেনে আছে 4.3 সিলেবাসের দেব। আমি সিলেবাস ধরে পড়াচ্ছি আপনাকে, ঠিক আছে? 4.3 সিলেবাসে বিশেষ এই যে আপনাদের টপিকস আছে, এই টপিকসের উপরে এই জিনিসগুলো দেখাচ্ছি। এখানে হচ্ছে বিভিন্ন ধরনের প্রিন্টারের বৈশিষ্ট্য 4.4 টপিকসের। আপনাদের পুরো সিলেবাস যেটা আছে, সিলেবাস ধরে আপনাদেরকে পড়ানো হচ্ছে, যা সিলেবাসে আছে তা। এখন মনে করুন সিলেবাসের বাইরের থেকে মাঝে মাঝে ওরা কিছু কোশ্চেন করলে সেটাতে কিছু করা থাকে না। এইবার আসেন আপনার, যেমন আপনাদের ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে আমি যেটা দেখেছিলাম, আমাদের কি সিলেবাসটা এখানে দেই নাই? আর আমরা তো স্যার বেশি পড়াশোনা আসলে করতে এগারও পাচ্ছি না, মানে পড়াশোনা করার পরিবেশই থাকে না অনেক সময়। অনেকেই হয়তো বা কর্মজীবী থাকে। মানে একটু স্যার অ্যাডভাইস দিবেন যাতে আমরা মানে কিভাবে রিকভার করতে পারি এগুলা। এইটার ক্ষেত্রে হচ্ছে কি, পড়াশোনাতে একটু করতে হবে। পড়াশোনা যদি একেবারে না করেন তাহলে কি হবে বলেন? এইটা হচ্ছে আপনাদের পুরো সিলেবাস। এই সিলেবাসটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এটা কোন সেমিস্টারের সিলেবাস? আপনাদের সিলেবাস আছে ইংরেজিতে, কিন্তু সেটাকে আমি বাংলাতে কনভার্ট করে দিয়েছি আর কি, যাতে বুঝতে সুবিধা হয়, কারণ আপনাদের কোশ্চেন আসে বাংলাতে। স্যার আমাকে ওই কিছু পড়ার জন্য কিছু পিডিএফ দেওয়ার কথা ছিল স্যার, এইগুলো মানে দিয়ে দিলে মনে হয় ভালো হইতো স্যার। এটা কোনো কথা হইলো? এতদিন পরে যদি এই কথা বলেন, আমি কই যাই? মেলা আগে দিছিলেন স্যার, তারপরে তো আর দেওয়া হয়নি স্যার। আমরা তো মেলা আগে দেই নাই। আমি তো এটা, আমি বলি আপনাকে, আপনাদের গুগল ড্রাইভের আমি একটা লিংক দিয়ে দিয়েছি, ঠিক আছে? ওই লিংকের মধ্যে সবগুলো শীট দেওয়া আছে। আপনি যদি লিংকটা না পেয়ে থাকেন তাহলে আমি এখন আবার দিয়ে দিচ্ছি আপনাদেরকে। স্যার একবার দিলে ভালো হয় স্যার। এখনই দেওয়া দিয়ে হয়েছে তো, দিচ্ছি। লিংকটা বারে বারে দেওয়া হইতাছে, কয়েকদিন পরে পরে লিংকটা আপডেট করে দেওয়া হইতাছে তো স্যার। লিংকটা, হ্যাঁ, লিংকের মধ্যে অবশ্য সব আছে। এই যে লিংকটা আছে, এই লিংকটা আমি দিয়েছিলাম, কবে দিয়েছিলাম? এটা কত তারিখ? ও, এটা তো স্যার দিয়েছিল, আপনাদের হুমায়ুন স্যার দিয়েছিল। এটা আজকে দিয়েছে, আজকে, এই যে টুডে, আজকে লিংকটা শেয়ার করা হয়েছে, ঠিক আছে? এই যে গুগল ড্রাইভের লিংক, এই গুগল ড্রাইভে আপনার যখন অ্যাক্সেস করবেন
সাথে সাথে এখানে এই প্রতিটা শীট পেয়ে যাবেন। প্রোগ্রামিং, পাইথন, আইসিটি এন্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন, ডাটা স্ট্রাকচার, অ্যালগরিদম, এই পর্যন্ত যত ক্লাস হয়েছে প্রতিটা ক্লাসের লিংক দেওয়া আছে, শীট দেওয়া আছে এবং অনেকে মনে হয় বুঝতে পারে না, অনেকে মনে হয় বুঝতে পারে না, গুগল ড্রাইভে দেওয়া তো। হয়তো বা বুঝতে পারেনি। তারপর আমি বুঝিয়ে দিচ্ছি, যারা একেবারে ক্লাস করে না তারা তো না বুঝলে তো আমার কিছু করার নাই, তখন তার আমি আর আমার হাত পা বাঁধা। এই যে প্রতিটা শীটের ভিতরেই আছে আপনাদের কম্পিউটার ফান্ডামেন্টালের ভিতরে, যেমন এই শীটটা যে আমি পড়ানো হয় নাই তারও কিছু অংশ দেওয়া আছে। যেমন এইটার ক্ষেত্রে আমি 4.3 পর্যন্ত আপনাকে বলছি, কিন্তু এটার মধ্যে আছে আপনার 4.5 পর্যন্ত আছে, কতটুকু দেওয়া আছে, মানে চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে শীটগুলা। আর কারো কোনো কথা আছে, কোশ্চেন আছে? আপনারা যদি কোনো টপিক, আর কোনো শর্ট সাজেশন দেওয়া হবে না? আর কোনো শর্ট হ্যাঁ, আপনাদের পরীক্ষার আগে দিয়ে আপনার এখন মোটামুটি মনে করেন এখানে যা আছে অনেক শর্ট করে দেওয়া আছে, ঠিক আছে? মোটামুটি সবই আপনাদের দরকার, যেহেতু আপনার টিচার হবেন এক কথায়।